সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা থেকে এবছর মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়ে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠান স্বপ্ন ছুঁয়েছে যারার 15তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফিয়া আঞ্জুম অর্নি, ঢাকা মেডিকেল কলেজ 2য় বর্ষ সদস্য, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স। দর্শক, এরই মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, চুয়াডাঙ্গার গর্বিত সন্তান তাসনিম লাবিব, যে কিনা এবার 2023-24 শিক্ষাবর্ষে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 90তম হয়ে ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। দর্শক, আমি আরো উল্লেখ করতে চাই, সে ডেন্টাল ভর্তি পরীক্ষায় 45তম স্থান অর্জন করেছে, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে সে 17তম স্থান অর্জন করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে 53তম স্থান অর্জন করেছে এবং বিইউপিতে সে 118তম স্থান অর্জন করেছে। লাবিব, আমার পক্ষ থেকে তোমাকে আরো একবার প্রাণঢালা অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ আপু। দর্শক, লাবিবের এই সাফল্য শুধু তার একার সাফল্য নয়, এটা তার পরিবারের সাফল্য, এটা সমগ্র চুয়াডাঙ্গা জেলার সাফল্য। দর্শক, আজকে লাবিবের সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে। আশা করি লাইভের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি লাবিবের কাছে। লাবিব, কেমন আছো তুমি? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইয়া, আমিও অনেক ভালো আছি। আহ, আজকে লাইভ প্রোগ্রামে এসে তোমার কেমন লাগছে? তোমার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করো। আহ, অনুভূতি আসলে এমন একটা জিনিস যেটা আপনি অনুভব করার ক্ষেত্রে অনেক স্বতঃস্ফূর্তভাবে অনুভব করতে পারবেন বা অনেক প্রাণোচ্ছল ভাবে অনুভব করতে পারবেন, কিন্তু সেটাকে যখন আপনি শব্দের মাধ্যমে প্রকাশ করতে চাইবেন তখন সেই প্রাণোচ্ছলতাটা আপনি আসলে শব্দের বুনিয়াদে আটকাতে পারবেন না। তো তাও আমি যদি বলতে চাই তাহলে অনুভূতিটা বেশ সুন্দর এবং অনুভূতিটা খুব দারুণ লাগছে আসলে। ধন্যবাদ লাবিব। দর্শক, এখন আমরা লাবিবের কাছ থেকে তার ব্যক্তি পরিচয়, তার পরিবার সম্পর্কে এবং তার স্কুল ও কলেজ সম্পর্কে সংক্ষেপে জেনে নিব। লাবিব। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি তাসনিম লাবিব। আমার পিতার নাম মোহাম্মদ আনসার আলী, মাতার নাম শিরিন শাহরিয়ার পারভিন এবং আমার একটি ছোট ভাই আছে যার নাম মাস্টার শাহরিয়ার অলিম। আমি আমার মাধ্যমিক সম্পন্ন করেছি কেরু উচ্চ বিদ্যালয় থেকে, উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি এখানকার স্বনামধন্য একটি কলেজ চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ থেকে, এবং পরবর্তীতে আমি ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে অধ্যয়নরত আছি এবং আমি K81 ব্যাচের সদস্য। ধন্যবাদ লাবিব তোমাকে। আচ্ছা লাবিব, তুমি আজকে ঢাকা মেডিকেল কলেজের একজন গর্বিত শিক্ষার্থী। এই যে ঢাকা মেডিকেল কলেজে পড়ার একটা স্বপ্ন, এই স্বপ্নটা তুমি তোমার প্রথমে লালন করেছিলে কবে থেকে, সেটা আমাদের একটু জানাও। আসলে ঢাকা মেডিকেল কলেজে পড়ার যে স্বপ্নটা, এটা আমি বলবো যে আমার থেকে বেশি আমার পরিবারের স্বপ্ন, বিশেষ করে আমার আব্বুর স্বপ্ন। তার ইচ্ছে ছিল আমি যেন ডাক্তার হই বা ঢাকা মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করতে পারি। আমি পূর্বে আমার আসলে এমন কোনো লক্ষ্য ছিল না যে আমাকে ভার্সিটিতে পড়তে হবে বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং কোনো বিশ্ববিদ্যালয়ে। আমি মোটামুটি এক কথায় বলা যায় আমি একটা মানে মোটামুটি লক্ষ্যহীন ভাবে এগোচ্ছিলাম। তো আমার পিতার ইচ্ছে ছিল যে আমি যেন মেডিকেল কলেজের একজন সদস্য হতে পারি। তো তিনি আমাকে বলেছিলেন যে তুমি যদি সম্পূর্ণভাবে পরিশ্রম করো তাহলে তুমি হয়তো বাংলাদেশের টপ 100 জনের মধ্যে থাকতে পারবে। তো আসলে এখান থেকে আমার জার্নিটা শুরু। তারপরে আমার পিতা মাতা সবাই আমাকে অনেক হেল্প করেছে, সেখান থেকে আসলে আমার স্বপ্নের শুরুটা ঘটেছে। পরবর্তীতে আজ সেটা সত্যি হয়েছে, এজন্য আমি খুবই খুশি। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা লাবিব, তোমার কাছে পরবর্তী প্রশ্ন। স্বপ্নের মেডিকেল রেজাল্ট পাওয়ার ঠিক আগ মুহূর্তে তোমার অনুভূতি এবং রেজাল্ট পাওয়ার ঠিক পর মুহূর্তে তোমার অনুভূতিটা আমাদের সঙ্গে শেয়ার করো। আসলে রেজাল্ট পাওয়ার আগের মুহূর্তের অনুভূতি আর পরের মুহূর্তের অনুভূতি সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো অনুভূতি। আগ মুহূর্তে প্রচন্ড একটা দুশ্চিন্তা কাজ করছিল আসলে, যে যেমন পরীক্ষায় দিক না কেন, হোক পরীক্ষা খুব ভালো বা কঠিন, পরীক্ষার রেজাল্টের পূর্বে যে দুশ্চিন্তা, এটা একটা সার্বজনীন বিষয়। এই দুশ্চিন্তাটা আসবেই বা এই দুশ্চিন্তাটা থাকবেই, এটা থেকে মুক্তি আসলে কোনো উপায় নেই। তবে যদি আমি রেজাল্ট পাওয়ার পরের মুহূর্তের অনুভূতির কথা বলি এবং তার সাথে যদি পূর্বের অনুভূতির একটা যোগসাজশ সৃষ্টি করতে চাই, তাহলে আমি বলতে চাই যে আমার অনুভূতিটা একটু ব্যতিক্রমী ছিল বা একটু মজারও ছিল। সেটা হলো যে আমি বেশ 3টা থেকে বসেছিলাম আমার রেজাল্ট নেওয়ার জন্য, যেটা আমাদের মেডিকেলের ওয়েবসাইট আছে সেখানে। তবে আসলে আমি ঢুকতে পারছিলাম না, কারণ অনেক সম্ভবত জ্যাম ছিল ওয়েবসাইটে। তো আমাকে আমার বিভিন্ন ফ্যামিলি মেম্বার্সরা ফোন করে জিজ্ঞাসা করতেছিলেন। তো একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি আর ফোন ধরবো না, যখন আমি আমার রেজাল্ট জানতে পারবো ঠিক তারপরে আমি সবাইকে জানাবো। তো আমাকে আমার আমি উন্মেষে কোচিং করেছি, সেখান থেকে একজন ভাইয়া কল করে জানান যে আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছি এবং জাতীয় মেধায় 90তম হয়েছি। তো আমার আসলে তখনও খুব একটা বিশেষ হচ্ছিল না। আমি তার কাছে বললাম যে আপনি যদি আমাকে একটা ছবি পাঠান তাহলে আমি খুশি হইব, আমার অন্যান্য যারা আমাকে কল করছে তাদেরকে জানাতে পারি। তো আসলে সেই মুহূর্তে আমাকে আমার খালাতো ভাই, আমার নানু ভাই, নানুমণি প্রচুর কল করে যাচ্ছিল। তো আসলে তারা আমাকে আমার রেজাল্টটা জানানোর জন্যই কল করছিল, কারণ আমি জানি না কিন্তু তারা অলরেডি জেনে গেছে। কিন্তু আমি ভাবছিলাম হয়তো তারা আমার রেজাল্ট জানার জন্য কল করছে, আমি বারবার তাদের কল কেটে দিচ্ছিলাম।
পরবর্তীতে আমাকে যখন ভাইয়া একটা ছবি পাঠালেন, তারপর আমি সেটা দেখে আমার আবার যারা আমার রিলেটিভ ছিলেন তাদেরকে কল করে জানালাম। তো তখন তারা আমাকে বললেন যে আমরা আসলে আগেই জেনে গেছি, তোমাকে জানানোর জন্য আমরা কল করছিলাম। এবং তার পাশাপাশি আমি যতটা না খুশি ছিলাম, আমার বাবা মা, আমার ছোট ভাই তারা আরো অনেক বেশি খুশি ছিল আর কি। তোমাকে দেখেই বুঝতে পারছি আমরা তুমি কতটা খুশি। আচ্ছা, জি। তোমার চান্স পাওয়ার পেছনে তোমার পরিবার ও শিক্ষকদের অবদান তুমি যদি বিশেষভাবে উল্লেখ করতে চাও আমাদের কাছে শেয়ার করতে পারো। অবশ্যই, আসলে আমার চান্স পাওয়ার পিছনে আমার পরিবারের অবদানটাই সর্বোচ্চ, এবং এটা এতটা বড় যে আমি হয়তো সম্পূর্ণটা বলতে পারবো না, তাও যদি চেষ্টা করি। সেটা হলো এই যে আমার পিতার অবদান আছে অনেকাংশে। আমি আমার মনে পড়ে আমি যখন আমার বাসা চুয়াডাঙ্গাতে, আমার বাসা এখন চুয়াডাঙ্গাতে, তো আমার পূর্ববর্তী বাসা ছিল দর্শনাতে। তো আমি দর্শনা থেকে যখন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য দামোহদায় যেতাম, তো আমার বাবা আমাকে দামোহদায় নিয়ে যেতেন। পরবর্তীতে আমি যখন মাধ্যমিক পাশ করি, তারপরে আমার বাবা আমাকে চুয়াডাঙ্গায় নিয়ে আসেন এবং ফ্যামিলি সহ আমরা এখানে আসি। যদিও অনেকে আমার বাবাকে বলেছিল যে ছেলেকে হোস্টেলে বা ম্যাচে দিয়ে দিতে, তবে আমার বাবা সেটি পছন্দ করেননি, কারণ তার কাছে মনে হয়েছে যে ফ্যামিলির সাথে থাকলে একটা বেটার স্টাডি এনভায়রনমেন্ট পাওয়া যায়, তার পাশাপাশি অনেক বেশি বেনিফিটস পাওয়া যায়, যেটা ফ্যামিলি ছাড়া থাকলে পাওয়া যায় না। তো আমার বাবা আমাকে এই চুয়াডাঙ্গা এনে পড়ানোর জন্য, তার মেরুদণ্ডে একটা মেজর অপারেশন থাকা সত্ত্বেও সে প্রতিদিন প্রায় 19 কিলোমিটার যাতায়াত করতো, 19 19 প্রায় 40 কিলোমিটার সে যাতায়াত করেছে শুধু আমার জন্য। আর তারপরে আমাকে আবার তিনি এইচএসসির পর ঢাকায় নিয়ে গেছেন। আসলে আমি যদি আমার বাবার কথা বলি, তাহলে তার কথাটা অনেকটা সুকান্ত ভট্টাচার্য কবিতা রানারের মতন, তিনি আমাকে নিয়ে ছুটে চলেছেন এবং অক্লান্ত ভাবে ছুটে চলেছেন। তারই ছুটে চলার কোনো সীমা বা পরিসীমা আমি এখনো খুঁজে পাই না। তারপরে আমি যার অবদানের কথা বলতেছি, আমার মায়ের অবদান। আমার মা, তিনি বাংলা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি একটি কলেজে কর্মরত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি শুধু আমাদের দেখভাল করার জন্য সেই কলেজে চাকরিটি ছেড়ে দেন এবং সম্পূর্ণ সময়টা আমাদের পিছনে ব্যয় করেছেন। আমি যদি বলতে চাই, তাহলে আমি আমার ক্লাস 1 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত, ইভেন এইচএসসি তেও বাংলা এবং আদার যে সাবজেক্ট গুলো আছে, যেমন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এগুলো আমার মা আমাকে পড়িয়েছেন। এই জন্য আমার উপর এক্সট্রা কোনো চাপ সৃষ্টি হয়নি আদার সাবজেক্ট গুলো পড়ার। আর এর পাশাপাশি আমার মামা, আমার নানু ভাই নানুমণি, এনাদের অবদানও বেশ অনস্বীকার্য। এমনকি সত্যি বলতে আমার নানু ভাই নানুমণি তারা এই বয়সে এসে আমার জন্য যা করে যাচ্ছেন সেটা আসলে অকল্পনীয়। এছাড়া আমার ছোট ভাই আছে, আমার খালাতো ভাই আছে, আমার আদার্স কাজিন আছে। আমার যেই অনলাইন পরীক্ষা, মানে আমি যে পরীক্ষাগুলো দিয়েছি বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, এগুলো সবকিছুর ফর্মে আমার ছোট ভাই পূরণ করে দিত। আবার আমার একজন খালাতো ভাই আছে, সে আমার থেকে বয়সে ছোট হওয়া সত্ত্বেও বিভিন্ন জটিল থিওরিতে সে আমাকে অনেক সহযোগিতা করেছে। আর সর্বোপরি যদি বলে, আমার পরিবারের অবদান অনেকটাই বড়। আর শিক্ষকদের অবদান যদি বলতে চাই, আমি যখন কেরু উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, আমি শিক্ষার্থী ছিলাম, তখন থেকে আসলে কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা আমাকে এমন ভাবে আপন করে নিয়েছিলেন যে কখনো মনেই হয়নি যে আমি একজন ছাত্র। আমার কাছে সর্বদাই মনে হয়েছে যে আমি তাদের সন্তান বা তাদের খুব আপনজন। ঠিক একই এনভায়রনমেন্ট আমি এসে পেয়েছি আমাদের চুয়াডাঙ্গা সরকারি কলেজে। এখানকার শিক্ষকরাও অত্যন্ত স্নেহপরায়ণ ভাবে আমাকে আপন করে নিয়েছে, এবং সত্যি কথা বলতে কি, তারা যে গুণী এবং জ্ঞানী মানুষ সেটা তাদের সান্নিধ্যে থাকলে বোঝা যায়। আমাদের চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি আমি দেখতে পাই যে তারা ক্লাস করতে চায় না। তবে আমি একটা কথা বলবো যে আসলে আমাদের চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকদের ক্লাস যদি করা যায়, তাহলে আসলে একটা জিনিস বোঝা যায় যে এই ক্লাসগুলো করার মাধ্যমে শুধু একাডেমিক কিছু পড়াশোনায় আমরা জানতে পারি না, তার পাশাপাশি আমরা আরো অনেক কিছু শিখতে পারি তাদের কাছ থেকে। আমি একটা কথা শুনেছিলাম যে একজন ভালো শিক্ষক যিনি, তিনি আসলে বুঝিয়ে দেন, যিনি একজন শ্রেষ্ঠ শিক্ষক তিনি করে দেখান, আর যিনি মহান শিক্ষক তিনি অনুপ্রাণিত করেন। তো এই মহান শিক্ষক হওয়ার বৈশিষ্ট্যটাই আমি আমার সকল শিক্ষকদের মধ্যেই খুঁজে পেয়েছি। তো তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ লাবিব তোমার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমার মা বাবা সহ পরিবারের সকল সদস্য এবং শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। লাবিব, তোমার একাডেমিক লাইফ এবং অ্যাডমিশন জার্নিটা সংক্ষেপে আমাদের সাথে একটু শেয়ার করো। আসলে সত্যি বলতে আমার একাডেমিক লাইফটা যেভাবে শুরু হয়েছিল সেটা অনেকটা বলা যায় যে পুঙ্খানুপুঙ্খ বা পরিপূর্ণ ছিল না। আমার প্রথম ইয়ারটা খুব একটা ভালো যায়নি, বা আমি খুব একটা কনসেন্ট্রেট করতে পারিনি। তারপরেও আমি আসলে হাল ছাড়িনি। আসলে আমি একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটার নাম ছিল দ্য শশাঙ্ক রিডেম্পশন। এটা একটি স্বনামধন্য সিনেমা। তো সেখানে আমি একটা উক্তি দেখেছিলাম যে হোপ ইজ এ ভেরি গুড থিং, প্রবাবলি দ্য মোস্ট অফ দ্য বেস্ট অফ দ্য থিংস, অ্যান্ড নো গুড থিং এভার ডাইজ। তো আসলে এই আশাটা বা ইচ্ছা শক্তিটা, এটা আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। আমি যখন চিন্তা করি, আমার কাছে মনে হয় যে আসলে যখন একটা গাড়ি তার যাত্রা শুরু করে এবং তার গন্তব্যের উদ্দেশ্যে সে তার সফর শুরু করে, তার এই যে যে গন্তব্য, তার গন্তব্যতে তার প্রয়োজন হয় ফুয়েল বা তার জ্বালানি। আসলে গাড়ির যদি জ্বালানি না থাকে, তাহলে সে কখনোই তার গন্তব্যে পৌঁছতে পারবে না। তো আমরা নিজেকে যদি একটা গাড়ির সাথে তুলনা করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যে জ্বালানি বা আমাদের যে ফুয়েল, সেটা হলো আমাদের ইচ্ছা শক্তি, আমাদের অধ্যবসায় এবং আমাদের আশা। আমাদেরকে কখনোই আশাহত হওয়া যাবে না। তো আমি আসলে আশাহত হইনি। সেজন্য আমি চেষ্টা করে গেছি এইচএসসির ক্ষেত্রে ভালো কিছু একটা করার, অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব পারা যায় কভার করার। এবং তারপরে আলহামদুলিল্লাহ এসএসসি একটা ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছি। আর আমি যদি আমার অ্যাডমিশন জার্নির কথা বলি, তাহলে অ্যাডমিশন জার্নির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিনের শেষ করতে হবে।
আর পড়ার স্টাডি আওয়ার সম্পর্কে যদি বলি, তাহলে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই কত ঘন্টা পড়া উচিত। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে ভাই আপনি কত ঘন্টা পড়তেন বা কত ঘন্টা অ্যাকচুয়ালি পড়া উচিত, 8 ঘন্টা নাকি 10 ঘন্টা নাকি 12 ঘন্টা বা 16-18 ঘন্টা পড়া উচিত কিনা। তো আমার যেটা মনে হয় যে পড়াশোনা এতটা করা উচিত যতটা করার পর নিজের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসে বা আত্মতৃপ্তি আসে। কারণ আমাদের প্রত্যেকজনেরই একটা লক্ষ্য ঠিক করে নিতে হবে এবং একটা নির্দিষ্ট আওয়ার স্টাডি করার পর নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আসলে আমি যতটা পড়ছি সেটা কি আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট কিনা। যদি আমাদের ভেতর থেকে উত্তরটা হ্যাঁ আসে, তাহলে হ্যাঁ, আমাদের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে। আসলে পড়াশোনার নির্দিষ্ট কোনো লিমিট নাই, যতক্ষণ না আমি নিজে আত্ম সন্তুষ্টি পাচ্ছি ততক্ষণ পড়া উচিত। তো আমি এভাবেই পড়াশোনা চালিয়ে গেছি এবং সর্বোপরি একটা ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ লাবিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমার এই বক্তব্য থেকে আমাদের ভবিষ্যৎ অনুজরা অনেক ইন্সপিরেশন পাবে। আচ্ছা, তোমার কাছে যদি জানতে চাই ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য তোমার কি কি পরামর্শ রয়েছে বা কি কি কৌশল অবলম্বন করলে তারা সহজেই স্বপ্নের পথটা সুগম হবে তাদের জন্য? আচ্ছা, আমি যদি প্রথমে কিছু এক্সাক্ট পয়েন্টের কথা বলি, তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে মেডিকেল, স্পেশালি ফর মেডিকেল বা যে কোনো ধরনের বা শুধু মেডিকেল নয়, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং যে কোনো ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হলো মূল বইটা পড়া। মূল বইটা বারবার পড়তে হবে এবং যে কোনো অন্যান্য গাইড থেকে মূল বইয়ের গুরুত্বটা বেশি। এবং তারপরে আমাদেরকে যেটা করতে হবে, মূল বইয়ের যে তত্ত্বগুলো আছে সেগুলোকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। বেসিক কনসেপ্টের প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। বিকজ যখন একটা আইডিয়া ফুললি ফর্মড হবে এবং ফুললি আন্ডারস্টুড হবে আমাদের দ্বারা, তখনই সেটা আমাদের মস্তিষ্কে থেকে যাবে। না বুঝে মুখস্থ করা এখন আর বেশি দূর আগানো যায় না। এবং তারপরে আমাদেরকে যেটা করতে হবে, মেডিকেলের জন্য আমি যেটা দেখেছি যে আমাদের বিভিন্ন রাইটারের বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এই প্রশ্নগুলো ভালো করে শেষ করতে হবে বা ভালোভাবে এগুলো সলভ করতে হবে। তবে অনেকের মধ্যে আমি একটা টেন্ডেন্সি দেখতে পাই যে তারা শুধু এই অনুশীলনী প্রশ্নগুলি মুখস্থ করে যাওয়ার চেষ্টা করে, যেন তারা উত্তর মুখস্থ বসিয়ে আসতে পারে। কিন্তু আসলে বিষয়টা হলো যে মেডিকেলে প্রশ্নটা সে দুই ধরনের, একটা হলো কি এবং কোনটি। আর প্রশ্ন মূলত হয় 4 ধরনের: কি, কোনটি, কিভাবে এবং কেন। তো আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় অল্প সময়ের মধ্যে মাথায় এতটা স্ট্রেস নেওয়ার পরেও কি এবং কোনটির সঠিক উত্তর দিয়ে আসতে চাই, তাহলে আমাকে অবশ্যই কেন এবং কিভাবে এই দুইটি জিনিস জানতে হবে। অর্থাৎ আমাকে মূল তত্ত্বটা জানতে হবে, তার ব্যাখ্যাটা জানতে হবে এবং সেটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে। এরপরে আরো কিছু জায়গা আছে, যেমন আমরা যদি জিকে আর ইংলিশের কথা বলি, তাহলে আমরা দেখেছি যে এই জিকে এবং ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে শিখতে হবে, যে বিগত বছরের প্রশ্নগুলো ঠিক কোথা থেকে আসছে বা কোথা থেকে প্রশ্ন দেওয়ার প্রবণতা বেশি। সেই জায়গাগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে এবং সেইগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আর মেডিকেলের ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু পরীক্ষা দিতে হবে। আমরা বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যুক্ত হই, সেখানে আমরা অনেক পরীক্ষা দিয়ে থাকি। এই পরীক্ষাগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে। এবং তার পাশাপাশি আমি আরো কিছু কথা বলবো, যেমন আমরা যদি চিন্তা করি যে এখন বিভিন্ন রাইটারের বই থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, তো আমরা চাইলে বিভিন্ন সহায়ক বই বা বিভিন্ন গাইড, আপডেট ইনফো এগুলো সহযোগিতা নিতে পারি এবং সেখান থেকে ভিন্ন রাইটার, আমাদের যে মূল রাইটার তার পাশাপাশি যে রাইটারের বইগুলো আছে সেই বইগুলোর যে এক্সট্রা ইনফো গুলো আছে সেগুলো আমরা চাইলে আমাদের নিজের বইতে লিখে রাখতে পারি। আর জি ইংলিশের ক্ষেত্রে আরেকটা কথা আমি বলবো যে বিগত বছরের ভার্সিটি কোয়েশ্চেন বা বিগত বছরের বিসিএস কোয়েশ্চেন, চাকরি পরীক্ষার কোয়েশ্চেন এগুলো বেশ ইম্পর্টেন্ট। তবে এগুলো আমরা তখনই প্র্যাকটিস করবো যখন আমার ইংলিশের বিভিন্ন রুলস কমপ্লিট থাকবে বা আমরা জিকের যেই মূল ঘটনাগুলো সেগুলোকে আমরা যখন স্টেপ বাই স্টেপ আত্মস্থ করতে পারবো, তখন আমরা জ্ঞানমূলক প্রশ্নে যাব। শুধুমাত্র মুখস্থ করে এখন আর কিছু করা যাচ্ছে না, আমাদেরকে বেসিক কনসেপ্ট বুঝতে হবে এবং তারপর আগাতে হবে। তোমাকে এটুকু আমি অনেক বলতে চাই। ধন্যবাদ, তুমি একদম সঠিক কথাগুলোই বলেছো। আচ্ছা, তোমাকে যদি আরেকটা প্রশ্ন করতে চাই, যে আমরা খুব কমন একটা বিষয় পরীক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে খুব সহজেই হতাশ হয়ে যাওয়া। এখন তোমার মধ্যে কি কখনো হতাশা কাজ করেছিল অ্যাডমিশন টাইমে? বা যদি কাজ করে থাকে তাহলে তুমি সেই সিচুয়েশনটা কাটিয়ে উঠেছো কিভাবে? আসলে হতাশা এমন একটা জিনিস যেটা সবার মধ্যেই কাজ করে। বিশেষ করে অ্যাডমিশন টাইমে হতাশাটা আমাদের একটা নিত্য পরিচিত সঙ্গী হয়ে যায়। তবে আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে হতাশা থেকে দূরে থাকার। আমি অনেকবারই হতাশ হয়েছি, বেশ কয়েকবার আমার কাছে মনে হয়েছে যে এভাবে হবে না বা হয়তো আমি খুব একটা দূর যেতে পারবো না। তো আমার এই সময়টাতে আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট করেছে। মানে আমি যখন আশাহত হয়েছি বা ভেঙে পড়েছি, তখন আমার পরিবারও আশাহত হয়নি। আমার মনে আছে একদিন আমার পরীক্ষা, আমার কোচিং এর একটা পরীক্ষা বিশেষ ভালো হয়েছিল না এবং সেজন্য আমি বেশ আশাহত ছিলাম। তো তারপরে আমার মা আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আমার বাবা আমাকে ইন্সপায়ার করেছে। তো তারা আসলে মানে এমন অনেক দিন গেছে যে আমি আশাহত হয়ে গেছি বা আমার পরিবার আশাহত হয়নি। তারা বলেছে যে আশাহত হয়ে কিছু করা যাবে না জীবনে, ক্রমাগত চেষ্টা করতে হবে। এই যে প্রচেষ্টা চালিয়ে যাওয়া, লেগে থাকা, এর মধ্যেই সার্থকতা আছে। চান্স পাওয়াটা বা না পাওয়াটা গুরুত্বপূর্ণ না, চেষ্টা করাটাই গুরুত্বপূর্ণ। কারণ হার বা জিত তো আসলে পরিণাম, চেষ্টা করাটাই আমাদের কাজ। আসলে আশাহত হওয়া যাবে না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যতক্ষণ আশা নিয়ে পড়ে যাব ততটাই আমাদের জন্য উপকার। আশাহত হয়ে কখনো লস ব্যতীত লাভ হয় না। তাই আশাহত আমরা, আমি যদিও মাঝে মাঝে আশাহত হয়ে গেছি, তবু আমি চেষ্টা করে গেছি, কখনো হাল ছাড়িনি। আমি বিশ্বাস করি যে যতক্ষণ না একটা মানুষ আশাহত হয়ে হাল না ছাড়ছে, মানে আশাহত হওয়া যাবে না, হাল ধরে রাখতে হবে।
তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করা যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় তোমার কাছে জানতে চাইবো, চান্স পাওয়ার ক্ষেত্রে অনলাইন এডুকেশন বা অনলাইন ক্লাসগুলো কেমন ভূমিকা রেখে থাকে বলে তুমি মনে করো? আমি যদি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি, তাহলে আমি যেটা বলবো যে অনলাইন ক্লাসগুলো অবশ্যই বেশ ইম্পর্টেন্ট। আমি উন্মেষে যুক্ত ছিলাম এবং সেখানে ইংলিশ ক্লাসগুলো করেছি। আমি ফুল ইংলিশ কোর্সটা আমি অনলাইনে করেছি, এবং যে ভাইয়া ক্লাস করাতেন, হিমেল ভাইয়া, তার ক্লাসগুলো অত্যন্ত পটেনশিয়াল ছিল এবং সেখানে আমি অনেক কিছু শিখতে পেরেছি। বাট শুধুমাত্র অনলাইনের উপর নির্ভর হওয়া চলবে না, আমাদেরকে অফলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হবে এবং রেগুলার অ্যাটেন্ড করতে হবে। রেগুলারলি আমাদেরকে অফলাইনে এক্সাম দিতে হবে, কারণ অনলাইন আসলে একটা সহায়ক ভূমিকা হিসেবে অনলাইন ব্যবহার করা যায়। তবে আমাদের যে মূল ভিত্তি বা আমাদের যে বেসটা তৈরি করতে হবে, সেটা অবশ্যই অফলাইন থেকে করাটাই ভালো। কারণ অফলাইন ক্লাসে একজন শিক্ষকের সাথে যে ইন্টারাকশনটা হয়, শুধুমাত্র একাডেমিক সিলেবাসের বাইরে বা একাডেমিক পড়াশোনার বাইরে তারা যে মূল্যবান টিপস গুলো দিয়ে থাকেন, যে উপদেশগুলো দিয়ে থাকেন, সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর অফলাইন ক্লাসের একটা অন্যরকম আমেজ আছে। আমরা ছোটবেলা থেকে যেহেতু অফলাইনের সাথে অভ্যস্ত, সেহেতু আমাদেরকে অফলাইনটা আমাদের মূল বেস তৈরির ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে। তার পাশাপাশি আমরা যে বিষয়গুলোতে উইক বা যেগুলো আমরা অফলাইনে খুব একটা ভালো সুযোগ সুবিধা পাচ্ছি না বলে মনে হচ্ছে, সেগুলোতে আমরা অনলাইনের উপর নির্ভর হতে পারি। তবে কখনোই সম্পূর্ণ অনলাইন নির্ভরকে আমি যুক্তিযুক্ত মনে করি না। আমার কাছে মনে হচ্ছে যে দুইটারই একটা সমান্তরাল সামঞ্জস্য দরকার। ধন্যবাদ নাবিদ তোমার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য। এরপর আমরা পরের প্রশ্ন করি তোমাকে, যে কোন বিষয়ে তুমি তোমার ক্যারিয়ারটা গড়তে চাও সে সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাও। আসলে ক্যারিয়ার করার ক্ষেত্রে আমি যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট বর্তমানে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো যে একজন ভালো ডাক্তার হওয়ার। এবং তার পাশাপাশি আমি আসলে ছোটবেলা থেকেই সৃষ্টিশীল বা সৃজনশীল কাজের প্রতি আমার একটা আগ্রহ রয়েছে। সেজন্য আমি ছোটবেলা থেকে কবিতা আবৃত্তি, কবিতা লেখা, বিতর্ক বা অভিনয় ইত্যাদির সাথে যুক্ত আছি। তো আমি আমার প্রফেশন এবং প্যাশন দুইটাকেই সমান গুরুত্ব দিয়ে থাকি। ইভেন অনেক ক্ষেত্রে প্রফেশন থেকে প্যাশনকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমি চেষ্টা করবো একজন মানসম্মত ডাক্তার হওয়ার। এবং তার পাশাপাশি আমার ইচ্ছা আছে ভবিষ্যতে লেখালেখি করার, কবিতা, উপন্যাস বা গল্প লেখার, এবং হয়তো কিছু শর্ট ফিল্ম বা কিছু ডকুমেন্টারি ফিল্মে কাজ করার ইচ্ছা আমার আছে। ধন্যবাদ জানাই তোমার মতামতকে। আর তোমার ভবিষ্যৎ আহ, পরিকল্পনাটা জেনে আমরা অনেক আনন্দিত। লাবিব, তোমার শিক্ষা জীবনের একটি স্মরণীয় ঘটনা যদি মনে থাকে আমাদের সাথে শেয়ার করো। আসলে সত্যি বলতে কি, আমাদের জীবনটা হলো বিভিন্ন মধুর এবং বেদনা বিধুর বিভিন্ন ঘটনা এবং স্মৃতির একটা সমাকলিত রূপ। তো এর মধ্যে থেকে নির্দিষ্ট কোনো ঘটনাকে মানে স্মৃতি চালনামূলক হিসেবে বেছে নেওয়াটাই একটা মানে চ্যালেঞ্জিং বিষয়। তারপরও যদি আমি বলতে চাই, তাহলে বলতে হয় আমার 2018 সালের একটি ঘটনা। তখন আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি ছিল। তো তখন আমি একটি প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিলাম, সেটি হলো জাতীয় কিশোর কিশোর সম্মেলন 2018। তো সেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে 10 জন শিক্ষার্থীকে বিভিন্ন মৌখিক, লিখিত এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করা হয়। আমাদের চুয়াডাঙ্গা এবং দামোহদা জেলার এই আয়োজনটির অর্গানাইজার এবং পৃষ্ঠপোষক ছিল আমার বাবার কর্মপ্রতিষ্ঠান ওয়েব ফাউন্ডেশন। সেখান থেকে আমি প্রথমবারের মতো একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে যোগদান করি। যদিও তার মাত্র 7 দিন পরে আমার জিএসসি পরীক্ষা ছিল, তবে আমার পিতামাতা কখনোই আমাকে ডিসকারেজ বা ডিমোটিভেট করেনি। তারা কখনোই চায়নি আমি একজন খাঁচায় বন্দি পাখি হয়ে থাকি। তারা সবসময় চেয়েছে আমি যেন একজন মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারি। সেজন্য তারা আমাকে যেতে আরো এনকারেজ করেছে, এবং সেখানে গিয়ে আমি জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। সেখানে বিভিন্ন মন্ত্রীগণ ছিলেন, সচিবগণ ছিলেন, বড় বড় সাহিত্যিকেরা ছিলেন, এবং তার পাশাপাশি সেখানে আমি আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা এবং তৎকালীন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে সাক্ষাতের সুযোগ পাই। তার পাশাপাশি আমার বাবার সাথে আমি ঢাকা শহর প্রথমবারের মতো ঘুরে দেখি। তো সেটা আমার কাছে অত্যন্ত সুন্দর একটা অনুভূতি মনে হয়, বা একটা স্মরণীয় ঘটনা বলেই মনে হয়। ধন্যবাদ লাবিব। লাবিব, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে আমরা তোমার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই, যদি আমি ধন্যবাদ। একটু কোশ্চেন আমি একটু কোশ্চেন করতে চাই লাবিবকে, যেহেতু পেয়েছি। জি ভাই, অবশ্যই। লাবিব, আমরা দেখি যে নটরডেম কিংবা বাইরের মানে ঢাকার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে, এখান থেকে বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলে চান্স বেশি পাই। তো তুমি তো চুয়াডাঙ্গা থেকেই পড়াশোনা করে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো। তোমার বেসিক তৈরিতে শিক্ষকদের আসলে ভূমিকা কেমন এবং কতটুকু, এবং আসলে তোমার কোনো প্রথমে একটা বলবো ভাইয়া যে আহ, যারা মনে করে যে বড় কোনো কলেজে না পড়লে আসলে বড় কোনো প্রতিষ্ঠানে চান্স পাওয়া যায় না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। বিষয়টা এমন নয় যে সে একটা বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে বা একটা বড় কলেজে পড়ছে বলে সে ভালো জায়গায় চান্স পাচ্ছে। সে একটা ভালো ছাত্র, সে একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট বলেই সে প্রথমত ওই কলেজে ভর্তি হয়েছে, এবং পরবর্তীতে তার মেধার জোরেই কিন্তু সে কোনো বড় ইনস্টিটিউটে চান্স পাচ্ছে। এবং বেসিক তৈরির ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে অনেকেই চুয়াডাঙ্গা ছেড়ে বাইরে যাচ্ছে, কিন্তু আমাদের চুয়াডাঙ্গার সরকারি কলেজের যে শিক্ষকরা আছেন তারা অত্যন্ত মেধাবী, এবং তাদের যে পড়াশোনা করানোর ধরনটা সেটা অত্যন্ত
পজিটিভ আমার কাছে মনে হয়েছে। তারা বেসিক ধরে ধরে পড়ান এবং তারা সময়ের সাথে ক্রমাগত নিজেদেরকে পরিবর্তন করে চলেছেন। তারা বিভিন্ন কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন, তারা অ্যাডমিশন নিয়ে যেমন চিন্তা করেন, তারা এইচএস নিয়েও চিন্তা করেন। তারা আমাদের বেসিক প্রথমে তৈরি করেন, তারপর সেই বেসিকের যে ভিত্তিটা তৈরি হয় তার উপর ভিত্তি করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমি আসলে বলবো যে আমাদের চুয়াডাঙ্গা সরকারি কলেজে বা চুয়াডাঙ্গার যে শিক্ষকরা আছেন তারা মানে গুণে অন্য যে কোনো জেলার শিক্ষকের সমান বা তার থেকেও অনেক বেশি মেরিটোরিয়াস। তো সেজন্য কেউ যদি চায় যে চুয়াডাঙ্গা থেকে ভালো কিছু করতে, সেটা অবশ্যই সম্ভব। আচ্ছা আচ্ছা। আর একটা কোশ্চেন করি যে আমরা দেখি যে আমাদের এই প্রজন্ম হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড, মানে খুবই স্ক্রিন সময় দেয়। তো তুমি যখন অ্যাডমিশন টাইমে ছিলা, তো তখন আসলে তুমি মোবাইলে কতটুকু সময় দিতা এবং আর মানে সময় কিভাবে দিতা? আসলে ভাইয়া, আমি যদি সত্যি কথা বলি তাহলে আমার ইন্টার লাইফের প্রথমে আমি একটু মোবাইল অ্যাডিক্টেড ছিলাম। তবে পরবর্তীতে আমার মধ্যে যখন একটা রিয়েলাইজেশন আসলো যে না, আমাকে জীবনে কিছু করতে হবে বা আমার কিছু স্বপ্ন আছে, সেগুলো আমাকে বাস্তবায়ন করতে হবে, তখন আমি চেষ্টা করেছি মোবাইল থেকে বের হয়ে আসার। কারণ মোবাইলের যে অ্যাডিকশন, এটা অত্যন্ত হার্মফুল একটা বিষয়। আমাদেরকে চেষ্টা করতে হবে এই অ্যাডিকশন থেকে বাইরে থাকা। আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম তখন চেষ্টা করতাম যে শুধুমাত্র যতটুকু আমার পড়াশোনার জন্য দরকার বা আমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য দরকার, ততটুকু বাদে যেন আমি বেশি সময় মোবাইলে ব্যবহার না করি। কারণ মোবাইল ইজ আ ভেরি মাচ হার্মফুল ডিভাইস ফর কিলিং ইউর টাইম। তো এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে মূলত এটা আসলে আপনাকে কেউ সরিয়ে আনতে পারবে না, বা কারোর কথা শুনে বা জোর জবরদস্তি করে আসলে মোবাইল অ্যাডিকশন থেকে বের হয়ে আসা যায় না। এর জন্য একটা সেলফ রিয়েলাইজেশন দরকার, নিজের স্বপ্নের প্রতি একটা মানে অক্লান্ত পরিশ্রম দরকার। নিজের মধ্যে একটা উপলব্ধি বোধ থাকতে হবে যে আমরা একটা কথা শুনেছি যে যদি আমাদেরকে স্বপ্ন ছুতে হয় তাহলে আমাদেরকে কিছু কিছু জিনিস উৎসর্গ করতে হয়। যদি আমরা সেই উৎসর্গগুলো না করতে পারি তাহলে আমাদের যেই স্বপ্নটা আছে সেটাই মাটি হয়ে যায় বা সেটাই একটা উৎসর্গ হয়ে দাঁড়ায়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য মোবাইল থেকে দূরে থাকতে। আসলে আমি মোবাইল থেকে একেবারে দূরে থাকতে বলবো না, যতটুকু আসলে আমাদের বিনোদনের জন্য দরকার ততটুকু আমরা ব্যবহার করতেই পারি, তবে সেটা যেন কখনো অতিরিক্ত মাত্রায় না হয়ে যায়। আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি, আমরা প্রত্যেকেই জানি যে আসলে কতটা ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর আর কতটা আমাদের জন্য উপকারী। তো আমাদেরকে ততটাই ব্যবহার করতে হবে যতটা উপকারী। আচ্ছা, আর একটা আমি শেষ কোশ্চেন করব, তারপরে আপনারা শেষ করে দিবেন। ওর নিয়ে আছে, আমরা দেখি যে পড়াশোনার ক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা অনেক সময় আমাদের লাগে। তো আপনি আসলে ব্যক্তিগতভাবে আপনি কতটুকু সহযোগিতা করেছেন এবং কতটুকু পেয়েছেন? আসলে আমার চুয়াডাঙ্গা সরকারি কলেজে বেশ কিছু ক্লাসমেট ছিল, তাদের কাছ থেকে মোটামুটি সহযোগিতা পেয়েছি। আমার একজন বান্ধবী ছিল, তার কাছ থেকে আমি অনেক অনেক সহযোগিতা পেয়েছি। আমার কিছু বন্ধু ছিল, তাদের কাছ থেকে মোটামুটি সহযোগিতা পেয়েছি। তবে আসলে আমি সেরকম একটা মানে ফ্রেন্ড সার্কেল আমার চুয়াডাঙ্গা ছিল না। তো আমার তবুও যারা ছিল তাদের কাছ থেকে আমি মোটামুটি সহযোগিতা পেয়েছি। তো আসলে এই ব্যাপারে আমি এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না হয়তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওর নিয়ে আপনি হচ্ছে লাইভ কন্টিনিউ করেন, আমি জাস্ট আপনাদের মাঝখানে এসে আসলাম আর কি। আমরা ধন্যবাদ দর্শকদের ভাইয়া। একটু বলে রাখি যে আমাদের যে লাইভ গুলো হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু এমন লাইভ এই প্রথম আমরা শুরু করেছি শিক্ষার্থীদেরকে নিয়ে। আমাদের পরবর্তী লাইভ গুলো থাকবে যারা চুয়াডাঙ্গা থেকে বুয়েটে চান্স পেয়েছে এবং পরবর্তীতে যারা বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদেরকে নিয়ে আমরা লাইভ করব। আমরা আসলে চাই যে যারা মানে শিক্ষার্থী তাদের উৎসাহের একটা মিনার হবে চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স। সেই জন্যই মূলত আমাদের এই উদ্যোগটা। আপনারা আমাদের পাশে থাকবেন যে কোনো পরামর্শ দিয়ে। এই হচ্ছে আমার বক্তব্য। ও নিয়ে আপনি কন্টিনিউ করেন, আমি লিভ দিই। ধন্যবাদ ভাইয়া আপনাকে। লাবিব, আমাদের দর্শকরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তোমার কাছ থেকে একটি কবিতা শোনার জন্য। তুমি আমাদেরকে একটি কবিতা শোনাও। ধন্যবাদ আপু। আহ, আমি আবৃত্তি করছি আমার অত্যন্ত প্রিয় একজন কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা। দাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি, দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, তার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্তুরুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব ভেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা,
আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আছো মরগো ভাগাড়ি গিয়ে, নামাজ পড়িস বেটা। গাড়ি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু। আমার ক্ষুধার অন্নতা বলে তুমি বন্ধ করনি কভু। তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিজ, গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কবাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভয়, আমার মিনারে চুরিয়া ভণ্ড, গায়ে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করিও কারা, কোরআন বেদ বাইবেল চুম্বিছে মুড়ি মুড়ি। অমুক হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে, যাহারা আনিল কেতাব গ্রন্থ সেই মানুষের মেরে, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। আমরা সেই একজন ছোট্ট নজরুলকে যেন দেখতে পেলাম চোখের সামনে, তার বিদ্রোহী আত্মাটা তোমার মধ্যে প্রতিফলিত হয়েছে। অসাধারণ। তুমি তোমার এই প্যাশন সারা জীবন তোমার মধ্যে লালন করো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। লাবিব, তোমাকে সর্বশেষ পর্যায়ে যদি একটা প্রশ্ন করতে চাই যে চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স এর এই উদ্যোগ তোমার কাছে কেমন লেগেছে এবং এই নিয়ে তোমার পরামর্শ কি থাকবে? আসলে আমি যেটা মনে করি যে কোনো ভালো কাজের স্বীকৃতি দরকার। যে কোনো সমাজ ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা কাঠামোর উন্নতির জন্য দুইটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো ভালো কাজের স্বীকৃতি, আর একটি হলো খারাপ কাজের সমালোচনা। যেখানে আসলে একটা কথা আছে, যেখানে গুণী মানুষের কদর নেই সেখানে গুণী মানুষ জন্মান না, বা ভালো কাজের স্বীকৃতি না থাকলে মানুষ ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে না। আমাদের যারা শিক্ষার্থী আছে, আমাদের যারা অনুজ আছে, অগ্রজ আছে, তাদের সবারই, তারা যদি তাদের এই পরিশ্রমের একটা স্বীকৃতি পায় বা তারা যদি নিজেদেরকে এক্সপ্রেস করার সুযোগ পায়, তাহলে তাদের যে ভিতরের আগ্রহটা আছে সেটা আরো দীপ্তিমান হবে, তারা আরো পরিশ্রমী হতে অনুপ্রাণিত হবে। তো চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স এর উদ্যোগটি আমার কাছে মনে হয়েছে যে অসংখ্য ছাত্রছাত্রীর মধ্যে অনুপ্রেরণার স্ফুরণ ঘটাবে, এবং তার পাশাপাশি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে তাদের জীবনের যে অভিজ্ঞতা সেগুলো শেয়ারের সুযোগ করে দিচ্ছে, এবং তার পাশাপাশি যারা অনুজ আছে বা আমাদের যারা জুনিয়র আছে তারা এখান থেকে অনেক শিক্ষা নিতে পারবে এবং তার পাশাপাশি তারা অনুপ্রাণিত হতে পারবে। তো আমার কাছে এই উদ্যোগটা অত্যন্ত ভালো লেগেছে, এবং চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স এর আরো অনেক উদ্যোগ আছে যেগুলো তারা বছরব্যাপী নিয়ে থাকে। তার মাধ্যমে এই যে চুয়াডাঙ্গা একটা সুন্দর সংস্কৃতি সৃষ্টি হয়েছে, যে সংস্কৃতিটা শিক্ষার উপর ডিপেন্ডেন্ট, এই শিক্ষা সংস্কৃতি যেন এগিয়ে থাকে বা এগিয়ে নিয়ে যায় চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স, এটাই আমার আকাঙ্ক্ষা এবং এটাই আমার ইচ্ছা আর কি। তোমাকে অসংখ্য ধন্যবাদ লাবিব তোমার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য। দর্শক, আমাদের প্রোগ্রামে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রামটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক ও বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।